নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গেট বলতে আমরা কি বুঝি? তোমরা কি বোঝো গেট বলতে? কি বাড়ির দরজা, তাই না? আচ্ছা, আর কিছু? আচ্ছা, ওকে। তো এই বাড়ির দরজার সাথে আইসিটির গেটের একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কথা বলি। একদম নাম্বার সিস্টেমের প্রথম অংশে আমরা বলেছিলাম যে কম্পিউটার আসলে বাইনারি সংখ্যা ছাড়া কিছু বুঝতে পারে না, তাই না? এর মানে যে ভাষাতেই আমরা কাজ করি না কেন, যে কোনো গাণিতিক অপারেশনের জন্য কম্পিউটার সেটাকে বাইনারিতে কনভার্ট করে। ওকে। তো এই যে বাইনারিতে কনভার্ট করলো, মনে করো তুমি আমার সাথে ফোনে কথা বলতেছো, ফোন মাইক্রোফোন কথা রিসিভ করে, স্পিকার কথাগুলো আমাদেরকে শোনায় বা আউটপুট দেয়। তাহলে এই যে ডিভাইসটা, সেই ডিভাইসকে তো আমি দিচ্ছি আলটিমেটলি ভয়েস, তাই না? এই ভয়েস গুলোকে তাকে আবার কনভার্ট করতে হয়। তাহলে কিভাবে কনভার্ট করে? এইখানে বিভিন্ন সার্কিট ইউজ করি আমরা। এই সার্কিট গুলোকে যদি আমরা ভেঙে ফেলি, মনে করো তোমার মোবাইলটাকে ভেঙে ফেলবা, ভাঙতে ভাঙতে এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট পাবা। আমরা যদি একদম মেন সার্কিট বোর্ডের কথা চিন্তা করি, সার্কিট বোর্ডকে যদি আমরা ভাঙি, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইস গুলোকে যদি ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্র পর্যায়ে নিয়ে আসি, অনেকটা এরকম পুরো ভবনটাকে আমি ভাঙলাম, প্রথমে একতলা দোতলা নিচতলা পর্যন্ত আসলাম, এসে এটাকে আরো ভাঙলে দেখা যাবে সিঙ্গেল সিঙ্গেল ইট পাচ্ছি আমরা, তাই না? এবং এরপরে কি পাবো? ইটের উপাদান পাবো, মাটি, ধুলাবালি, পানি, অন্যান্য কিছু যেটা দিয়ে তৈরি করা হয়। তো একইভাবে এই যে ডিজিটাল যত ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে, এই ডিভাইস গুলোকে আমরা যখন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ফেলবো, তখন এগুলোর মৌলিক উপাদান পাবো। মৌলিক উপাদান আমি ইটের ক্ষেত্রে যেটা বললাম, যে সেখানে মাটি আছে, ধুলাপনা আছে, পানি আছে, অন্যান্য উপাদান আছে। একইভাবে এরকম ইলেকট্রনিক যত ডিভাইস আছে, এদেরকে যদি আমরা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলি, মৌলিক উপাদানে চলে আসি, তখন যেটা পাবো সেইটাকে আমরা বলছি গেট। ওকে। গেট আলটিমেটলি কি করে? গেটের কাজ হচ্ছে আমরা তাকে যাই ইনপুট আকারে দেই, সেইটাকে, মানে আমরা হয়তো একটা জিরো দিব, একটা ওয়ান দিব, সে যে কোনো অপারেশন, বড় ছোট যে কোনো অপারেশন পারফর্ম করার পরে ফাইনাল আউটপুট হিসাবে আইদার জিরো অথবা ওয়ান কে প্রোভাইড করে। ওকে। মনে করো আমার অনেক বড় একটা সার্কিট আছে, অসংখ্য ইনপুট আউটপুট চ্যানেল আছে এখানে। হ্যাঁ, তো যতগুলো ইনপুট আউটপুট চ্যানেল থাকুক না কেন, ফাইনালি হচ্ছে এই গেটটা আমাকে একটা আউটপুটই দিবে। ওকে। অর্থাৎ আমার ইনপুট অসংখ্য থাকতে পারে, কিন্তু সে সবগুলো গেট পারফর্ম করবে, অপারেশন করে ফাইনাল আউটপুট হয় জিরো দিবে, না হলে ওয়ান দিবে। ঠিক আছে। তাহলে গেট কি কাজ করবে এটা কি আমরা ধারণা করতে পারতেছি? বোঝা যাচ্ছে? জিরো আর ওয়ান ওই দিকটাই আসবে সে ফাইনাল আউটপুট আইদার জিরো আর ওয়ান দিবে, নাকি একটা মানে জিরো আর ওয়ান না কোনো সিকোয়েন্সে দিতে পারবে না। সংখ্যা? একটা কমপ্লিট সার্কিট একটা ফাইনাল আউটপুট ওয়ান দিবে অথবা জিরো দিবে। ওকে। এই অনলাইনে যারা আছো, তো তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি আনমিউট স্যার। করা আছে? ও, ওকে, ফাইন। ঠিক আছে। গেট গুলো অনেক রকমের হয়। প্রথমে আমরা একটু মৌলিক গেট সম্পর্কে জানবো। মৌলিক গেট। ওকে। মৌলিক গেট হচ্ছে তিনটি, আমরা সেগুলো এক্সপ্লেইন করব। দেখো, একটা গেট দেখতে একদম ডি এর মতো। ওকে। আমি এরকম ভাবে ডি নিলাম, আমি এখানে দুইটা ইনপুট দিয়েছি, একটা আউটপুট দিয়েছি। বাম পাশে যেটা আছে এটাকে আমরা বলছি ইনপুট, ডান পাশে যেটা আছে এটাকে বলছি আমরা আউটপুট। তো এইখানে আমি টু ইনপুট অ্যান্ড গেট দেখাচ্ছি। চাইলে এটা থ্রি ইনপুট হতে পারে, এটা ফোর ইনপুট হতে পারে, এরকম ইনপুট সংখ্যা এন সংখ্যক হতে পারে, কিন্তু আউটপুট সংখ্যা থাকবে শুধুমাত্র একটি। বোঝা গেল? ইনপুট কতগুলো হতে পারে?
এন সংখ্যক ন্যাচারাল নাম্বারও 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি, হ্যাঁ, যে কোনো সংখ্যক ইনপুট হতে পারে, কিন্তু সেটা আউটপুট হবে একটাই আউটপুট হবে। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম, এই যে ডি এর মতো চেহারা, এই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট। মনে রাখা সহজ, অ্যান্ড এর শেষে ডি আছে, সুতরাং ডি এর মতো যার চেহারা থাকবে সেই হচ্ছে অ্যান্ড গেট। মনে থাকবে, ডি এর মতো চেহারা হলে সেটা হবে অ্যান্ড গেট। তোমরা কি শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো? ওকে, চলো এবার আমরা একটু অর গেটটা দেখি। অর গেট হচ্ছে এরকম একটা অর্ধবৃত্ত চাপ থাকবে, আর পেছনে শেপটা এরকম থাকবে। আমি একটু ইনপুট অর গেট লিখলাম, এইটায় চাইলে 3 ইনপুট হতে পারে অথবা এন সংখ্যক হতে পারে। চেহারা আমার একই থাকবে, লেফটে আমার ইনপুট, রাইটে হচ্ছে আমার আউটপুট। ওকে, তাহলে অর গেট দেখলে চেনা যাবে। আর একটা আছে হচ্ছে নট গেট। নট গেটটা এরকম অ্যারো চিহ্নের মতো, মাথায় ছোট্ট একটা সার্কেল, এইটাকে বললাম নট গেট। বাম পাশে এটা ইনপুট, ডান পাশে আউটপুট। ওকে, এই গেটটাকে কি গেট বললাম? এই গেটগুলোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না? চেহারা দেখলে কি বোঝা যাবে? দেখো তো। আমার কথা কিন্তু হ্যাঁ স্যার ঠিক আছে। আমার কনফিউশন আছে এখানে? আচ্ছা, আমরা আজকের ক্লাসে আমাদের কিছু ফিজিক্যাল স্টুডেন্ট আছে, অনলাইনও আছে, হ্যাঁ। তো মূলত এই রেগুলার লেকচারটা হচ্ছে ফিজিক্যাল ব্যাচের জন্যই, তবুও চিন্তা করলাম যে তোমরা যদি কেউ ফ্রি থাকো তারা জয়েন করলে। ওকে, কনফিউশন আছে এখানে কারো? দেখো, এন্ড গেট, অর গেট, নট গেট, চেহারা দেখলে বুঝবা কিনা? বোঝা যাবে না? গেটের ক্ষেত্রে কি একটা ইনপুট একটা আউটপুট? হ্যাঁ, এটা হচ্ছে মৌলিক গেট। ভেরি গুড, এই তিনটা মৌলিক গেট, সকল গেটেরই একাধিক ইনপুট একটা আউটপুট। শুধুমাত্র নট গেট, যেটার একটা ইনপুট একটা আউটপুট। ওকে, এন্ড গেটের অলরেডি একটা ইনপুট হয়। হয়, সিঙ্গেল ডুয়েলটাকে আমি কানেক্ট করে দিয়ে একটা বানাবো। সার্কিটে আমরা দেখব, এই যে আমার এখানে দুইটা আছে না, আমি এটাকে কানেক্ট করে দিয়ে একটা বানিয়ে দিলাম। সুতরাং যখন এখান থেকে যা ইনপুট দিব সেটা আমার দুই চ্যানেল দিয়ে যাবে। সুতরাং এগুলোতে আমার এক অথবা একাধিক হতে পারে, কিন্তু শুধুমাত্র নট গেট, যেটা সবসময় একটা ইনপুট নিবে এবং একটা আউটপুট দিবে, একাধিক নিতে পারে না সে। ওকে, তাহলে আমরা যে চেহারাটা দেখলাম, এটা হচ্ছে গেটের, মৌলিক গেটের ব্লক ডায়াগ্রাম। আমাদের গেট টোটাল 3 ভাগে আমরা ভাগ করি: মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট। হ্যাঁ, সেখানে আমরা যাব। আগে আমরা মৌলিক গেটের চেহারাটা একটু দেখে নিলাম। কারো কোনো কনফিউশন নাই তো এখানে, না? আমরা যেটা লিখলাম এটাকে বললাম ব্লক ডায়াগ্রাম। এখন আমরা দেখব, তাহলে বাম পাশে এদেরকে কি বললাম? কি গেট এরা? অ্যান্ড গেট। সুতরাং এদেরকে আমরা বললাম অ্যান্ড গেট, এরপরে ওয়ার গেট, উপরে নট গেট রেখেছি। যে চিত্রটা আঁকা আছে এইটাকে বললাম আমরা ব্লক ডায়াগ্রাম চিত্র। ঠিক আছে, এখন আমরা এদের ইনপুট লিখব। ধরি এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এটা যে কোনো ভেরিয়েবল হতে পারে, হ্যাঁ। আমি এখানে এবি ধরলাম, কেউ এক্স ওয়াই ধরবে, কেউ পি কিউ ধরবে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। এ ভ্যালুটা আইদার 0 অর অন, বি এর ভ্যালুটা আইদার 0 অর অন। আমরা দেখব কোন ভ্যালু দিলে কি হয়। এখন খেয়াল করো, আমরা ইনপুট নিলাম কি অ্যান্ডে? এবি। ওকে, তো এই গেট যে অপারেশন পারফর্ম করবে, আমি ধরে নিলাম সে ফাইনালি
এফ নামে একটা আউটপুট দিবে আমাকে। সুতরাং এই গেট ইনপুট এ বি অনুযায়ী পারফর্ম করার পরে আমরা আউটপুট পাবো এ অ্যান্ড বি। মাঝে কি দিলাম আমরা? ডট দিলাম। যদি ডট না দিয়ে শুধু এ বি লিখতাম তবু এটা কারেক্ট। ঠিক আছে। সাধারণত অ্যান্ড এর ক্ষেত্রে আমরা ফাংশনে ডট ব্যবহার করি। এখানে এফ নিলাম, এফ মিন্স ফাংশন। সুতরাং অ্যান্ড গেটের ফাংশন হচ্ছে ইনপুটে যদি এ বি থাকে তাহলে আউটপুট ফাংশন আমরা পাচ্ছি এ ডট বি, বা এটাকে আমরা পড়বো যখন তখনই বলবো এ অ্যান্ড বি, অথবা বলবো এ ডট বি। সুতরাং আমরা যেহেতু গেট নিয়ে আলোচনা করতেছি, আমরা এই মুহূর্তে সবাই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো এই ফাংশনটা পড়ার সময় বলবো এফ ইকুয়াল এ অ্যান্ড বি, সেটা ডট থাকুক অথবা না থাকুক। ওকে, আউটপুট 0 এবং 1 হবে। আসবে, এইটা আমার ফাংশন, আউটপুটটা পাবো। হ্যাঁ, এই ফাংশন এক্সিকিউট করার পরে আদার 0 অথবা 1 আসবে। আমরা যেমন অনেক বড় বড় সমীকরণ সমাধান করি না, সমীকরণগুলো সমাধান করার পরে কি হয়, ফাইনালি আমরা একটা রেজাল্ট পাই। ওই সমীকরণ কিন্তু আর থাকে না আলটিমেটলি শেষ পর্যায়ে গিয়ে, তাই না? বিভিন্ন অপারেশন করে। আমরা যদি বীজগাণিতিক একটা সমীকরণের কথা চিন্তা করি, সেখানে ধরো আমরা বদমাস পড়ে আসছি, তাই না? বি ফর ব্রেকেট, ও ফর এর, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, তাই না? এরকম সব ধরনের পারফর্ম করার পরে ফাইনালি সে আমাকে একটা সিঙ্গেল আউটপুট দেয়। শুরুতে তো অনেক কিছু থাকে। একই রকম ভাবে আমরা যখন এই গেট নিয়ে কাজ করব, তখন এই ইনপুটের রেসপেক্টিভে আমরা একটা ফাংশন পাবো। এটা আমরা একটা সিম্পল ফাংশন দেখতেছি, কারণ আমরা একটা সিম্পল গেট নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, মৌলিক গেটকে আমরা সিম্পল গেট বলি। তো যখন আমরা দেখা যাবে এই ক্লাসের শেষের দিক দিয়ে বড় বড় সার্কিট ড্র করব, সেইটাকে যখন সিম্পলিফাই করব, তখন আমরা দেখা যাবে যে বড় সার্কিট গুলোকে সিম্পলিফাই করতে করতে ফাইনাল রেজাল্ট আসতেছে হয় 0 অথবা 1, যখন আমরা ভ্যালু অ্যাসাইন করব। হ্যাঁ, ভ্যালুর আগ পর্যন্ত তো আমি জানি না কত আসবে, শুধু ফাংশনটাই জানি। তোমরা কি বুঝতে পারতেছো? শোনা যাচ্ছে না আমাকে? ওকে, তাহলে আমার সাথে একটু একটু বলো। আমি যদি এই যে এটা তো 1 নাম্বার গেট দিলাম, যদি 2 নাম্বার গেটের কথা চিন্তা করি, তাহলে আমি ইনপুটে যদি আমি এ বি না দিয়ে এখানে দেই এক্স ওয়াই জেড, এরপর লাস্ট ওয়ানকে দিলাম আবার আমি এ, তাহলে এই গেটের আউটপুটটা কি আসবে? এফ ইকুয়াল কি পাবো? হুম, বলো, অনলাইন থেকে কেউ বলো দেখি, কে আছো আমাদের সাথে কানেক্টেড? আর এক্স ওয়াই। ওকে, হ্যাঁ লামিয়া বলো। ইনপুট কিন্তু আমরা এখানে দিচ্ছি 4টা। কি কি ইনপুট নিছি? এক্স ওয়াই এক্স ওয়াই। এ, 4টা নিয়েছি না? সুতরাং আমিও 4টাই লিখে ফেলবো, এক্স ওয়াই জেড এ। ইনপুটে কি আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে এই গেটটা আমাকে কি করবে, সেই ইনপুটে যা পাবে তাদেরকে ধরে মাঝে ডট বসায় দিবে। ক্লিয়ার? ইনপুটে যা পাবে তাদেরকে ধরেই মাঝে ডট বসিয়ে দিবে, এই হচ্ছে তার কাজ। সুতরাং আমরা প্রথম 1 নাম্বার এন্ড গেটে এ বি দিয়েছি, আউটপুটে তাই এ ডট বি পেয়েছি। 2 নম্বরে এক্স ওয়াই জেড এ দিয়েছি, তাই আউটপুটে আমরা এক্স ডট ওয়াই ডট জেড ডট এ পেয়েছি। ওকে, জোর করে এটাকে আগে আনা দরকার নাই, যে সিরিয়াল অনুযায়ী তো সিকোয়েন্সিয়ালি হয়, আগে দেই, দরকার নাই। এভাবে যা আছে আমরা সেটাকে এক্সিকিউট করব। নাম কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আলটিমেটলি আমার ভ্যালু। হ্যাঁ, তাহলে বোঝা গেল এখানে। তাহলে আমরা এন পারবো। এবার যদি অরে আসি তাহলে কি ঘটবে? অরে আমরা যদি ইনপুটে এ এবং বি দেই, তাহলে আউটপুটে পাবো এ অর বি। লজিক গেটে প্লাস দিয়ে আমরা অর কে মেনশন করি। ওকে, যখন এটা পড়বো তখন আমরা বলবো এ অর বি, এ প্লাস বি মিন্স এ অর বি। ক্লিয়ার?
তাহলে আমাকে অনলাইন থেকে একজন বলো, ইনপুটে যদি আমি এখানে পি কিউ আর দেই, তোমরা এটাকে কি বলবে বলো? আউটপুট ফাংশন কি বলবে? বলো দেখি, লামিয়াই বলো। P or Q or R. গুড। পি অর কিউ অর আর, তিনটার মাঝে শুধু আমরা প্লাস দিয়ে দিয়েছি, হ্যাঁ? Yes, sir. ওকে, সোনিয়া কি বুঝতে পারতেছো আমাদের কথা? তুমি বুঝছো? ওটাই বুঝতেছি। একটা সহজ জিনিস না? একেবারে সহজ জিনিস, বাচ্চাদের কাজ। ওকে, তাহলে আমরা এন বুঝলাম, অর বুঝলাম। এবার নটে আসি। নটে যদি আমরা ইনপুটে এ দেই, তাহলে আউটপুট ফাংশনে পাবো এ নট। উপরে একটা আমরা দাগ দেই, হ্যাঁ? এইটাকে আমরা নট হিসাবে ডিফাইন করি। এর উপরে আমরা একটা দেখো দাগ দিয়েছি, এটাকে কেউ কেউ বলে এ বার। ওকে, এ নট বলি আমরা, কিন্তু কেউ কেউ কখনো কখনো কোনো কোনো টিচার দেখবা বলবে এ বার, একই জিনিস, বাট আমরা ফর্মালি বলবো এ নট। এই এ নটটাকে কেউ কেউ এভাবেও প্রকাশ করতে পারে, এই কর্নারে একটা দাগ দিল, অথবা কেউ এইটাকে এ কমপ্লিমেন্ট হিসাবেও লিখতে পারে, উপরে সি দিল, পুরোটাই একই জিনিস, হ্যাঁ? প্রশ্নকর্তা কনফিউজড করার জন্য যে কোনো ভাবেই দিতে পারে। তাহলে আমরা যদি ইনপুটে এ দেই, আউটপুটে বলবো আমরা এ নট পাচ্ছি অথবা এ বার পাচ্ছি, হ্যাঁ? দেখো তো এই অংশটুকুতে কনফিউশন আছে কিনা কারো? খুব সহজ না? Yes, sir. ওকে, তাইলে আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হচ্ছে মৌলিক গেটগুলোর ইনপুটের পার্সপেক্টিভে আউটপুট কি হয় সেটা। এই অংশটুকুতে যদি কারো কোনো কনফিউশন না থাকে, আমি এই মৌলিক গেটের এই অংশটুকু মুছে ফেলতে চাই। মুছে দিব? Yes, sir. ওকে, আমরা বললাম যে এই মৌলিক গেটগুলো ইনপুট হিসাবে 0 অথবা 1 পায়, ফাইনাল এক্সিকিউশন শেষে আলটিমেটলি 1 অথবা 0 আউটপুট হিসাবে দেয়, তাই না? এখন কথা হলো, আমরা তো কথা বলি যেটা, সে মাইক্রোফোন রিসিভ করে, সে কিভাবে 0 1-এ কনভার্ট করে ডেটাটাকে? এইটার জন্য আমাদের অ্যানালগ এবং ডিজিটালের একটু কাজ আছে, হ্যাঁ? অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, তোমরা বিজ্ঞানে পড়ে আসছো, দেখো মনে পড়ে কিনা। এরকম ওয়েভের কথা মনে পড়ে? বিজ্ঞানে পড়ে আসছে এরকম ওয়েভ, হ্যাঁ? এইটাকে আমরা বলছি অ্যানালগ সিগন্যাল। যদিও আধুনিক সিগন্যালে কখনো কখনো এরকম কাছাকাছি একটা শেপ আমরা ডিজিটালি ইউজ করি। আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ওকে, ডিজিট থেকে ডিজিটাল। কেন অ্যানালগ কেন ডিজিটাল সেটা আমি একটু শর্টে তোমাদেরকে এক্সপ্লেইন বলি। যদি আমরা ডিজিটালে ধরি লোয়ার ভ্যালুটাকে 0 এবং আপার ভ্যালুটাকে 1, তাহলে এখানে পাবো আমরা 0 0, এটাকে পাবো আমরা 1 1 0। ওকে, ডিজিটাল যে সিগন্যালটা আমরা দেখতে পেলাম, এই 0 1 এর মিনিংটা আমি একটু পরে এক্সপ্লেইন করে দিচ্ছি। অ্যানালগে কি হচ্ছে খেয়াল করো, আমি যদি লোটাকে 0 ধরি, আপটাকে যদি 1 ধরি, তাহলে দেখো এইখানে কিন্তু কিছু কন্টিনিউয়াস ভ্যালু আছে, ঠিক আছে? সে কিন্তু ডিজিটালে যেটা হচ্ছে সরাসরি 0 থেকে 1 হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ভ্যালু নাই আমার। ওকে, এই জায়গাটায় কোনো ভ্যালু নাই, একদম স্ট্রেইট, সে যেখানে 0 শেষ হয়েছে সেখান থেকে আবার সরাসরি পরবর্তী স্টেজের 1 শুরু হয়েছে। কিন্তু অ্যানালগে যেটা হচ্ছে, আলোচনার সাপেক্ষে যদি আমি বলি, এইখানে আমার 0.1 আছে, এখানে 0.3 আছে, এখানে ইত্যাদি ইত্যাদি আছে, তাই না?
কি বলো, কনফিউশন আছে? সুতরাং এইখানে আমার এই যে কন্টিনিউয়াস ভ্যালু, এইরকম যারা কন্টিনিউয়াস ভ্যালু জেনারেট করে তাদেরকে আমরা বলে থাকি অ্যানালগ সিগন্যাল। আর যারা এরকম ডিসক্রিট ভ্যালু জেনারেট করে তাদেরকে বলে থাকি ডিজিটাল সিগন্যাল। যে সিগন্যাল থেকে আমি কন্টিনিউয়াস ভ্যালু পাই সেটা অ্যানালগ, যে সিগন্যাল থেকে আমরা ডিসক্রিট ভ্যালু পাই সেটা ডিজিটাল। বোঝা গেল? কনফিউশন আছে এখানে কারো? না স্যার। ওকে, তো অ্যানালগ সিগন্যাল এটা ডিপেন্ড করে কাজের ক্ষেত্রে। এই অ্যানালগটাকে ধরে কম্প্রেসড করে আইদার 0 1 কনভার্ট করতে যে ব্যয় হবে সেই ব্যয় দিয়ে আমরা ডিজিটাল ডিভাইস এই 10,000 টাকা স্মার্টফোন ইউজ করতে পারবো না। তাইলে ওখানে 1 লাখ টাকা স্মার্টফোনের স্বপ্ন দেখতে হবে, কারণ ওখানে আমাকে অনেক কাজ করতে হবে, আর এখানে কোনো কাজই নাই। ওকে, এখন ডিজিটালে যে আমরা 0 বললাম, এই 0-র একটা ভ্যালু আছে। 0 মিন্স 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এটা হচ্ছে 0। আর 1 মিন্স +2 ভোল্ট থেকে +5 ভোল্ট। যখনই কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেটা তোমার মাইক্রোফোন হোক, হেডফোন হোক, স্পিকার হোক, ইত্যাদি হোক, যখন সে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত পায় তখন সে ধরে নেয় যে এই ভ্যালুটা হচ্ছে আমার 0, তখন সে 0-তে অ্যাসাইন করে। আর যখন +2 থেকে +5 দেয় তখন সে হাই ভোল্টেজ হিসাবে 1 অ্যাসাইন করে। সুতরাং এই ভোল্টেজের ক্ষেত্রে 0টাকে আমরা বলি লো এবং 1টাকে আমরা বলি হাই। বোঝা গেল? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে এমসিকিউ এর ভিতরে 0 অথবা 1 দিয়ে এরকম ভোল্টেজ দিয়ে দিবে, নিচের কোনটি সঠিক, যে কোনো ভোল্টেজ দিতে পারে। যখন তোমার এটা মনে থাকবে তখন তুমি অন্য ভোল্টেজ গুলো মনে থাকবে, যখন এটা মনে থাকবে না তখন তুমি উত্তর সরাসরি এটা না দিয়ে অন্য কিছু দিতে পারে, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। বুঝতে পারছো? লামিয়া বোঝা গেছে? স্যার। সোনিয়া নীরব কেন? সে নিশ্চয়ই রান্না বান্না নিয়ে ব্যস্ত, আজকে দুপুরে লাঞ্চ করাবে তোমাদেরকে। ওকে, তাহলে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল ক্লিয়ার ভোল্টেজ দিয়ে? 8 থেকে 2 পর্যন্ত কোথায় গেল? তোমার বাড়ি কি নোয়াখালী? না স্যার, আচ্ছা, এই আমাদের সাথে নোয়াখালীর কেউ আছে? আমি মনে মনে ভাবতেছিলাম এই প্রশ্নটা কে করবে, করতেছে না কেন? হ্যাঁ, এইটা একটা জটিল প্রশ্ন। সুতরাং আহ এই তোমরা কি শুনতে পাচ্ছ? লামিয়া শুনতে পাইছো প্রশ্নটা? সোনিয়া তো জি স্যার। ঘুমাইছে। ওকে, প্রশ্ন হচ্ছে যে তাইলে এই 0.8 এর পরে থেকে 2 পর্যন্ত ডেটাটা গেল কোথায়? ওকে, ঠিক আছে, সে এইটাকেও 1 হিসাবে ডিফাইন করে, কিন্তু সেক্ষেত্রে তার ভোল্টেজ থাকে লো, দুর্বল। দেখবা কখনো কখনো, এখন খুব পাওয়া যায় না, আগে এরকম পাওয়া যেত বা গ্রাম অঞ্চলে পাওয়া যায়, যে কারেন্ট আছে কিন্তু ফ্যান আসতে ঘোরে, লাইট কমে আছে, তাই না, ফুল ব্রাইটনেস পায় না। আমাদের যুগে এটা ছিল কমন ডেটা, যেরকম কেস আমরা রেগুলার পেতাম, প্রতিদিনই পেতাম। এবং আমরা যখন পড়াশোনা করছি আমাদের সব সময় ঘরে একটা করে হারিকেন থাকতো, ভিতরে আমরা তেলের ব্যবস্থা রেখে দিতাম, এবং হারিকেনের পাশে আমরা একটা কাগজ ছিঁড়ে, খাতার কাগজ ছিঁড়ে সাদা পেজ দিয়ে রাখতাম, যাতে করে সরাসরি ব্রাইটনেসটা চোখে না পড়ে। এখন তো এটা কল্পনা, এখন আধুনিক জেনারেটর আছে, চার্জার আছে, তাই না? তো আমরা ওই সময় যেটা দেখতাম যে প্রতিদিনই ঘড়ি মেপে আমাদের কারেন্ট যেত, অর্থাৎ সন্ধ্যার আগে পরে কারেন্ট একবার যাবেই, রাতে ঘুমানোর সময় ডিস্টার্ব করবে, এটা তাদের একদম ডেইলি রুটিন। তো ওই সময় দেখতাম কারেন্ট যখন যাবে এর আগে 2 4 5 মিনিট এরকম ভোল্টেজ লো হয়ে থাকতো, এরপর আস্তে 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 সে বন্ধ হয়ে যেত। ঠিক আছে, এর মানে আমার ইলেকট্রিসিটি তখনও আছে, এখন আমার 220 ভোল্ট আছে। আমাদের প্রত্যেকটা ডিভাইসে বাংলাদেশে সাধারণত 220 ভোল্ট দেখবা। যদিও আমরা অত্যাধুনিক দেশে বাস করি, আমাদের দেশে কখনোই 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই হয় না। কখনো দেখবে এটা হয়ে আছে 180 170, আবার কখনো এটা 250। যে জন্য আমাদের দেশে ইলেকট্রনিক ডিভাইস গুলো খুব দ্রুত নষ্ট হয়, কারণ আমাদের ইলেকট্রিক সাপ্লাই ঠিক নাই।
ঠিক আছে, এটা আমাদের একটা ব্যর্থতা, এটা সাধারণ জনগণ বোঝে না ইঞ্জিনিয়ার ছাড়া। ওকে, যে জন্য আমাদের ডিভাইস গুলো খুব র্যাপিডলি নষ্ট হয়, হঠাৎ করে কারেন্ট চলে গেলেই দেখা যায় পরে কম্পিউটার নষ্ট হয়ে আছে, চার্জার নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়। হ্যাঁ, এটা শুধু ভোল্টেজের কারণে, ওরা মেজারমেন্টটা ঠিক রাখতে পারে না। তো এটা হচ্ছে যে ওই ইস্যু, যে 0.8 এর উপর থেকে 2 এর আগ পর্যন্ত যারা আছে এদেরকে হাই হিসাবে ডিফাইন করবে, কিন্তু সব ডিভাইস এদেরকে নিয়ে আবার এক্সিকিউশন করতে পারবে না। কেন পারবে না? ভোল্টেজ থাকবে লো। অর্থাৎ ফ্যান ফুল স্পিডে দিয়ে রাখছো কিন্তু ঘুরবে আস্তে আস্তে, লাইট দিয়ে রাখছো কিন্তু লাইট এখন যেরকম ক্লাসে আলো পাচ্ছে এরকম আলো পাবো না। বোঝা গেল? ওকে, তো ওই কনফিউশন ডেটাগুলো তোমাদের দিবে না, এটা বিসিএস পরীক্ষার জন্য রিজার্ভ, অর্থাৎ বিসিএস এরকম কনফিউজ দেয়, ইন্টারমিডিয়েটে তোমাদেরকে এত খাটাবে না। ওকে, তাহলে ক্লিয়ার, এটা মুছে ফেলবো। আর কারো প্রশ্ন আছে এখানে? আশা করতেছি কারো প্রশ্ন নাই। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী অংশে যাব। খেয়াল করো, আমরা 3টা মৌলিক গেট শিখলাম। কি কি? and or or ওকে, সোনিয়া বলো তো কি কি শিখছি? তোমরা কি না খেয়ে আছো, দুর্বল, কথা বলতে পারতেছো না? মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলো। হ্যাঁ, আমি তো না খেয়ে আছি, আমার গলার জোর থাকা উচিত না। হ্যাঁ, সাধারণত আমি গত 3-4 বছর টানা সবসময় সোমবার এবং বৃহস্পতিবার রোজা থাকতাম। গত কুরবানির ঈদের পর থেকে এটা আমার ব্রেক হয়েছে। গত কুরবানির ঈদের পরে মনে হয় আমি 2-4টা রোজাও রাখি নাই, যে জন্য আবার নিয়ত চেঞ্জ করে ফেললাম। আজকে থেকে আবার সিদ্ধান্ত নিয়েছি যে আগের রুটিনে ফিরে যেতে হবে, নাইলে যে হারে পেট বাড়তেছে এর ভবিষ্যৎ খারাপ। তার চেয়েও মেডিকেল সায়েন্স যেটা বলে যে আমরা প্রতিদিন যেই পরিমাণে খাবার খাই কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করি না, এত পরিমাণে খাবার আমার বডি দরকার নাই, কিন্তু ক্ষুধা লাগে, না খেলেও ভালো লাগে না। যে জন্য সপ্তাহে 2-3 দিন রেগুলার রোজা রাখা উচিত। এতে করে হবে কি, স্টমাচটা একটা দীর্ঘ সময় গ্যাপ পাবে। এরপরে যদি সে হেলদি ফুডটা পায়, এই দীর্ঘ সময় গ্যাপে যে করবে বডিতে যে আমার অতিরিক্ত ফ্যাট আছে এগুলোকে বার্ন করবে। ঠিক আছে, সুতরাং শক্তিশালী হওয়ার জন্য রোজা রাখা দরকার। যারা মনে করে শুধু খেয়েই শক্তিশালী হব, তারা আসলে এখনো ভুল ব্যাখ্যায় আছে। মেডিকেল সায়েন্স বলে আমাদের একটু করে ব্রেক দেওয়া উচিত, এত না খেয়ে। আবার ইসলাম বা অন্যান্য ধর্মও দেখবা খাওয়ার ব্যাপারে খুব সচেতন, বলে দিয়েছে যে ঘুম থেকে উঠে সকালে প্রচুর খাও, দুপুরে একটু কম খাও, রাতে আরো কম খাও, এবং স্টোমাসের 3 ভাগের 1 ভাগ খাও খাবার দিয়ে, আর 1 ভাগ পূর্ণ করো পানি দিয়ে, আর 1 ভাগ গ্যাপ রাখো। কিন্তু আমরা যখন খাবার খাই 1 ভাগও গ্যাপ রাখি না, 3 ভাগই খাবারই খাই, পরে পানি খেতে পারলে খেলাম, না হলে আধা ঘন্টা পরে খাই। সুতরাং এই যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, এইটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই রোজা রাখা দরকার। অন্য ধর্মের যারা আছে তারা হয়তো উপাসনা বলে, সেটা করা উচিত, নাকি বলে উপাস বলে, তাই না, না খেয়ে থাকাকে। আর প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। তো শীত আসতেছে, এটা খুব চমৎকার একটা সময় হতে পারে আমাদের এই ফিজিক্যাল এক্সারসাইজের জন্য। ওকে, তোমরা এটাকে কাজে লাগাবা, ব্যাডমিন্টন খেলবা, অন্যান্য খেলা খেলবা। যেখানে ছিলাম 3টা গেট আমরা শিখলাম। এই 3টা গেটের কি কি শিখছি? ইনপুট কিভাবে লিখতে হয়, আউটপুট ফাংশন কিভাবে লিখতে হয়। এবার আমরা শিখব এদের আউটপুট 0 অথবা 1 যদি দেই তখন সে কিভাবে ফাইনাল আউটপুট জেনারেট করে। এটার জন্য আমার 3টা বেসিক সূত্র লাগবে। হ্যাঁ, একটা সূত্র হচ্ছে এন্ড এর জন্য। এন্ড অপারেশনে মনে রাখতে হবে যে এন্ডে আমরা যা ইনপুট দেই না কেন, যদি কোনো একটা 0 থাকে তাহলে ফাইনাল আউটপুট 0 হবে। এইটাকে কখনো কখনো আমরা বলি গাণিতিক গুণ, যৌক্তিক গুণ। ওকে, ঠিক আছে। সুতরাং এনটাকে আমরা সরাসরি গুণ বললে আমার ভুল হবে। হ্যাঁ, কারণ সরাসরি গুণের সাথে এখানে কিছু পার্থক্য আছে, আমরা শিখবো কিভাবে পার্থক্য। এইটাকে আমরা যৌক্তিক গুণ বলি। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ, মাথায় রাখতে হবে। হ্যাঁ, অরকে বলি যৌক্তিক যোগ। সরাসরি যোগ আর যৌক্তিক যোগে পার্থক্য আছে। সরাসরি যোগে 1 যোগ করলে 2 হয়, আর যৌক্তিক যোগে এরকম 1000টা 1 যোগ করলেও 1 হয়। বোঝা গেল? যে জন্য পার্থক্য আছে।
সেটাই আমরা দেখবো যুক্তি দিয়ে। ওকে, আর নট কে বলতে পারি সহজে মনে রাখার জন্য বিপরীত অথবা কমপ্লিমেন্ট। লেখাকে বোঝা যাচ্ছে? সাদার মধ্যে হলুদ দিলে কেমন হয় একটু দেখি তো। আরো দেখা যাবে না? আরো দেখা যাবে না, তাই না? আমার মনে হচ্ছে লালি বেটার। কনফিউশন আছে এখানে? দেখো, বোঝার স্বার্থে মনে রাখো যে আমরা যৌক্তিক গুণ বলছি, যৌক্তিক যোগ বলছি, নটে বিপরীত অথবা কমপ্লিমেন্ট বলছি। হ্যাঁ, সূত্রে কি বললাম একটু খাতা কলম নাও, একটু খাতা কলম নাও, সূত্রটা লিখো, সূত্রটা লিখতে হবে। হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে আমরা বলেছি শর্ট সূত্র বলতেছি। বড় সূত্র যদি বলি তাহলে বলতাম যে এন্ড এ ইনপুটে কোন একটি বিট 0 থাকলে ফাইনাল আউটপুট 0 হয়। ওকে, এটা হচ্ছে বড় করে। আর শর্টে বলেছি ইনপুট যতগুলোই থাক, যদি আমরা খুঁজবো শুধু এন্ড এর ক্ষেত্রে 0, যদি আমরা একটা 0 পাই ফাইনাল আউটপুট 0ই হবে। ওকে, লিখে ফেলো, এন্ড এর সূত্র লিখো। হ্যাঁ, এই তিনটা সূত্র যে জানবে এই অধ্যায়ের সকল অপারেশন গুলো সে পারবে। খুব সহজ, কিন্তু স্টুডেন্টরা ওই 7টা গেট পড়তে গিয়ে কনফিউজড হয়ে যায়। 7টা গেটের মধ্যে 3টা বলেছি মৌলিক গেট, এটা আমরা শিখেছি অলরেডি। 2টা হচ্ছে আমাদের স্পেশাল গেট, 2টা হচ্ছে সার্বজনীন গেট। এই টোটাল 7টা গেট। 7টা গেট দিয়েই পৃথিবী চলছে। নতুন আরো একটা গেট আবিষ্কার হওয়ার পথে, হলে আমরা সেটা অ্যানাউন্স করলে জানতে পারবো। বাট এই মুহূর্তে টোটাল 7টি গেট, আর এই 3টা গেট দিয়েই সব গেট তৈরি করা হয়েছে। ওকে, কি কলম লাগবে আরো? ওকে, তাহলে এন্ড এর ক্ষেত্রে আমরা বললাম যে এন্ড এর ক্ষেত্রে ইনপুটে কোনো একটি বিট 0 হলে ফাইনাল আউটপুট 0 হবে। লিখে ফেলো, এন্ড এ কোনো একটি বিট 0 হলে ফাইনাল আউটপুট 0 হবে। এন্ড এ কি বললাম? ইনপুটে কোনো একটি বিট 0 হলে ফাইনাল আউটপুট 0 হবে। লেখা শেষ? লামিয়া লিখছো? জি স্যার। ওকে, এবার লেখো অরের সূত্র। অরে একদম বিপরীত কথা লিখবো। অরে হচ্ছে ইনপুটে কোনো একটি বিট 1 হলে ফাইনাল আউটপুট 1 হবে। কতগুলো ইনপুট আছে, কি কি আছে, এটা আমরা খোঁজা দরকার নাই, এত টাইম নাই। আমরা শুধু এন্ডে যেরকম 0 খুঁজছি যে একটা 0 আছে কিনা, তাইলে আমি আউটপুট চোখ বন্ধ করে 0 বসাবো। অরে একইভাবে ইনপুটে কোনো একটি বিট 1 হলে ফাইনাল আউটপুট 1 হবে, অর্থাৎ অরের ক্ষেত্রে আমরা 1 খুঁজবো, কোনো একটা 1 পেলেই ফাইনাল আউটপুট 1 দিব। ওকে, লিখেছো? জি স্যার। ওকে, এবার নটে আমরা দেখেই বুঝতে পারতেছি বিপরীত হবে, তাই না? নটে বিপরীত হবে, আমরা দেখে বুঝতে পারতেছি বিপরীত হবে। মানে ইনপুটে যদি 0 হয় আউটপুট 1 হবে, ইনপুটে 1 হলে আউটপুট 0 হবে। এক্ষেত্রে নটে আমরা যদি লিখি, নটে সাধারণত আমি সূত্র যেভাবে লিখাই সেটা হচ্ছে নটের ক্ষেত্রে ইনপুটে 0 অথবা 1 হলে আউটপুট 1 অথবা 0 হবে, এইভাবে। হ্যাঁ, দ্যাট মিন্স এই প্রথমটা যদি 0 হয় তাহলে সে 1 হয়ে যাবে, পরটা যদি 1 হয় তাহলে 0 হয়ে যাবে। সুতরাং নটে ইনপুট 0 অথবা 1 হলে আউটপুট 1 অথবা 0 হবে। ক্লিয়ার? কনফিউশন আছে কারো? তোমার? ওকে, স্যার আবার লামিয়া একটু বললেন। কোনটা বলো? নটে? জি স্যার। এই যে নটে বলছি বিপরীত হবে,
এই যে আমরা বলছি 0 অথবা 1 হলে আউটপুট 1 অথবা 0 হবে, এর মানে ইনপুটে যদি 0 পাই তাহলে আউটপুটে পাবো 1, আর ইনপুটে যদি 1 পাই তাহলে আউটপুটে পাবো 0। ক্লিয়ার? যা থাকবে উল্টায় দিব, সহজ কথা। ইনপুটে জি 0 স্যার। থাকলে আউটপুট, ইনপুট 1 থাকলে আউটপুটে 0 দেব। ওকে, তাইলে আশা করতেছি এখানে আমাদের কনফিউশন নাই। এবার তাহলে আমরা এই অপারেশনটা দেখি বুঝি কিনা। দেখো খুবই সহজ। ওকে, দেখা যাচ্ছে কি? আমরা একটা অ্যান্ড গেট নিয়েছি। স্যার। অ্যান্ড গেটে আমরা বলেছি যে, খেয়াল করো, অ্যান্ড গেটে আমরা একটা এ নিয়েছি, একটা বি নিয়েছি, আউটপুটে দিয়েছি এ ডট বি, এটা হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এবার দেখো ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করতে হয়। ট্রুথ টেবিলের নিয়ম হচ্ছে, আমরা কয়টা ইনপুট পাইছি ওখানে? ইনপুট কয়টা আছে? ইনপুট 2টা আছে, এই হচ্ছে ইনপুট। আউটপুট কয়টা? ভেরি সিম্পল, আউটপুটের সব গেটের আউটপুট একটাই হয় সারা জীবন, আমরা তাই জেনে আসছি না? সুতরাং আউটপুট একটা। আউটপুট এখানে কিছুই দেওয়া নাই, একটা ধরে নিলেই হয়, বা আমি কিছুই ধরবো না। আমার ইনপুট আছে একটা এ একটা বি, আউটপুটে আমি বলে দিলাম এ ডট বি। ওকে, ইনপুট কয়টা? 2টা। এখন আমরা যে ট্রুথ টেবিলটা তৈরি করব, আমরা তো কলামের হিসাব পেয়ে গেলাম যে ইনপুটে এ বি আছে, আউটপুটে এ ডট বি আছে। ওকে, এখন আমি ঘর কয়টা তৈরি করব এটা ডিপেন্ড করবে ইনপুটের উপরে। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে কতগুলো রো হবে। সূত্রটা জেনে নাও, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাইটারের বাজারে যে বই আছে তার মধ্যে 80% বই এই সূত্র লেখেই না। ওকে, রো এর হিসাব হচ্ছে রো ইকুয়াল টু পাওয়ার এন, যেখানে এন হচ্ছে ইনপুট নাম্বার। ওকে, এন কি বললাম? ইনপুট নাম্বার। বাজারের বইতে সব লেখা হয় না, উদ্দেশ্য হচ্ছে সব বই পড়ে যদি শিখে ফেলো তাহলে তো টিচারের কাছে কেন যাবা, আর টিচার মাসে মাসে তোমাদেরকে পড়িয়ে লাখ লাখ টাকা কিভাবে আয় করবে। এই জন্য বাজারের বই সব সময় সব ক্লিয়ার করে না, এটা একটা টেকনিক। হ্যাঁ, সরি, অনেক রাইটার আবার মাইন্ড করবে আমার কথা শুনলে, বলা উচিত না, মামলাও দিতে পারে যে স্যার আপনি এই কথা কেন বলবেন। ওকে, তাহলে রো ইকুয়াল টু দা পাওয়ার এন, এন মিন্স ইনপুট নাম্বার। ইনপুট নাম্বার মানে ইনপুট কয়টা আছে সেই সংখ্যাটা, কয়টা আছে এখানে? 2টা। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, তাই না? 2 স্কয়ার মিন্স 4, তাহলে রো কয়টা পেলাম? 4টা। সেক্ষেত্রে চোখ বন্ধ করে এখানে আমরা 4টা রো বানাবো। ক্লিয়ার? কনফিউশন আছে? সূত্র অনুযায়ী আমরা 4টা রো বানালাম, পরে তোলো, আগে একটু বোঝো, আমি এটা মুছবো যখন বলবো তখন তুলে ফেলবা। হ্যাঁ, এই লামিয়া বুঝতে পারছো? জি স্যার। 4টা রো কেন আসছে? ওকে, এবার দেখো সাজাবো কিভাবে। রোতে যখনই আমরা কাজ করব তখন ইনপুটের ক্ষেত্রে কি দেখো, আউটপুট তো হিসাব অনুযায়ী যা আসবে আসবে, সেটা আমাদের কাজ না। ইনপুটে আমরা সবচেয়ে রাইট দিক দিয়ে প্রথমে যে থাকবে সেখানে সবসময় একটা করে শূন্য বসাবো, একটা করে অন বসাবো, একটা করে শূন্য বসাবো, একটা করে অন বসাবো। নিচে যদি আরো থাকতো আমি একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, এইভাবে চলতেই থাকতো। যদি 1000 ঘরও থাকে আমি 1000ও এইভাবেই বসাবো। ঠিক আছে, প্রথম একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ডান পাশ থেকে শুরু করেছি। এর পরের ঘরে এসে দিব আমি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইভাবে চলতেই থাকতো। ওকে, পরে যদি আরো ঘর থাকতো আমার তাহলে আমি দিতাম 4টা 0 4টা 1, এরপরে যাবে 8টা 0 8টা 1। এটা কোন সিকোয়েন্স মনে পড়তেছে তোমাদের? নাম্বার সিস্টেমের প্রথম দিকে শিখেছিলাম 1 2 4 8 16, মনে পড়ে? জি তো স্যার। সেইখানে এই যে প্রথম এই লাইনে যারা থাকবে এদেরকে বলছি আমরা একটা একটা করে ডিজিট চেঞ্জ হবে, 0 1 0 1 0 1, এইভাবে চেঞ্জ হতে থাকবে। পরে বলছি আমরা 2টা 2টা করে চেঞ্জ হবে, 0 0 1 1 0 0 1 1। এরপরে বলছি 4টা করে চেঞ্জ হবে, 4টা 0 4টা 1। এই যে যে সিকোয়েন্সটা আমি লিখতেছি,
আলটিমেটলি এটা আমার এই সূত্রের সিকোয়েন্স। ওকে, মনে থাকবে? জি স্যার। বিসিডি কোডে দেখেছিলাম এটা না? যদি এখানে 8 এ আসতাম তাহলে 8টা 0 8টা 1, পরের ঘরে আসলে 16টা 0 16টা 1, এইভাবে চলতেই থাকতো। সহজ না? কনফিউশন আছে কারো এখানে? খুবই সহজ। শুধু ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখা হয়, এই আইসিটি তে 100 পাওয়া একদম বাচ্চাদের কাজ। কিন্তু যারা ফাঁকি দিবে তারা আলটিমেটলি খারাপ করবে, এটাই স্বাভাবিক। দেখো তাহলে আমি ইনপুটের ঘর সাজিয়ে ফেলছি, এই ঘরগুলো আমার রাখা দরকার নাই, আমি এই ঘরগুলো তোমাদেরকে শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম, সুতরাং এদেরকে আমি মুছে দিলাম। ওকে, এবার খেয়াল করো আমরা কি অপারেশন করতেছি। এইটা কি অপারেশন? এন্ড অপারেশন, তাই না? এন্ড অপারেশন করতেছি, এই যে বলে দিয়েছি আমরা, এটা আমাদের এন্ড অপারেশন। এন্ড এর সূত্রে একটু আগে কি শিখে আসলাম, দেখে দেখেই বলো। জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো পাবো। জিরো খুঁজবো, তাই না? ওকে, খেয়াল করো এইখানে কি আমার জিরো আছে? আছে আছে, তাইলে চোখ বন্ধ করে জিরো বসাবো। এখানে জিরো আছে? আছে, তাহলে আউটপুট জিরো বসাবো। এখানে জিরো আছে? আছে, তাহলে আউটপুট জিরো বসাবো। এখানে জিরো আছে? নাই, তাহলে আর জিরো আমি বসাতে পারলাম না। এটা আমরা এই ট্রুথ টেবিলে দেখিয়েছি। ওকে, দেখো কনফিউশন আছে কিনা। খুবই সহজ। আদিব, বুঝতে পেরেছো? লামিয়া, বুঝতে পারছো এটা? জি স্যার। কনফিউশন আছে? না স্যার। ওকে, সোনিয়া কি শুনতে পারছো? রান্না বান্না শেষ করে আসছো আবার? সোনিয়া শুনতে পাচ্ছে না। ওকে, তুমি কথা বললে মাইক্রোফোন আনমিউট করে কথা বলো, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। সবাই ইন্টারেকশন থাকলে এই পড়াশোনাগুলো খুব আনন্দদায়ক হবে এবং খুবই মজার টপিকস। তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই? এবার যার তোলার যা তুলে ফেলো, বাকি টাইম মুছে দিব। আমরা সার্কিট এঁকেছি, সার্কিটের ফাংশন লিখেছি, ট্রুথ টেবিল লিখেছি। ওকে, এই যে আমরা যে আউটপুট তৈরি করার জন্য যে টেবিলটা দেখলাম, এটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। বাংলায় এটাকে আমরা বলি সত্যক সারণী। হ্যাঁ, এই যে ট্রুথ টেবিলের বাংলা হচ্ছে সত্যক সারণী। স্যার টেবিলটা বোঝা যায় না। টেবিল আমি যেটা লিখছি এটা বুঝছো? জি স্যার। এটাই তো লো, এটা দরকার নাই তো, এটা আমি কেটে দিলাম। আমি যেটা লিখছি এটাই তো লো, একই জিনিস। ওকে, জি যেটা স্যার। দেখা যায় স্পষ্ট সেটাই লিখো। লিখে ফেলছো? খুব সহজ না? লেখা হলে বলো, তাহলে আমরা অর গেটের অপারেশনে চলে যাব। শেষ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি অর গেটে। এই হচ্ছে অর গেট। আচ্ছা, পরে যাওয়ার আগে তোমাদেরকে দেখি অরের কাজ দেই। গেটটা হচ্ছে এইরকম বড় একটা গেট দিলাম। বড় গেট না দিলে দূর থেকে দেখতে সমস্যা হয়। এই হচ্ছে, ও সরি, আমি তো এক্সঅর এর সিম্বল আবার দিয়ে ফেললাম। তাহলে এই হচ্ছে আমার অর গেট, ইনপুটের এগেনস্টে আউটপুটে পেলাম এ অর বি। তাহলে টেবিলে রো কলাম কয়টা হবে বলো তো? গুড, লামিয়া বলো। ইনপুটে কে কে আছে?
এ বি রাইট, ইনপুটে এ বি দিলাম, তাহলে আউটপুট কি পাবো? এ এ এ আর বি অর বি। রাইট। রো কয়টা হবে বলো তো, একটু আগে রো এর সূত্র শিখেছি, কয়টা রো হবে? হুম, লামিয়া রো কয়টা হবে? ইনপুট দুইটা হলে রো এর সূত্র কি ভুলে গেছো? এই যে একটু আগে শিখলাম টু দ্য পাওয়ার এন, এন মানে হচ্ছে ইনপুট নাম্বার, ইনপুট নাম্বার যদি 2 থাকে তাহলে এন এর মান তো 2, সুতরাং এটা হয় 4টা রো হবে, তাই না? আমরা 4টা রো দিয়ে দিলাম। এবার ইনপুট সিকোয়েন্স কি হবে বলো? বি এর নাম্বারে শুরু করব কি দিয়ে? 0, তাহলে 0 কি হবে? 0 পরেরটা 1 0 1। 1 এ কি হবে তাহলে বলো এতে? 0 0 1 1 ভেরি গুড, খুব সহজ। এবার খেয়াল করো ওরের সূত্রে আমরা কি বলেছি, যে ইনপুটে কোনো একটি বিট অন হলে আউটপুট অন হবে, তাই না? জি লামিয়া লেখা আছে খাতায়? জি স্যার ওকে, দেখো তাহলে আমরা একটু দেখি এই তোমরা বুঝতে পারছো? জি কনফিউশন আছে কারো? আশা করতেছি কনফিউশন নাই, তাইলে আমরা কি নট অপারেশনে যাব? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নটে। এই হচ্ছে নট, তাহলে আমরা আউটপুটে এ ছিল, ইনপুটে এ ছিল, আউটপুটে বি দিলাম। আউটপুটে বি দরকার নাই, আবার কনফিউজড হবা তোমরা, আউটপুটে আমরা সবসময় এফ ইউজ করছি যেহেতু এফ ইউজ করি। তাহলে এফ ইকুয়াল এ নট বলছি, তাই না? এখন আমরা একটা সত্য সারণী তৈরি করতে চাই। ইনপুট কয়টা? একটা। তাহলে ইনপুটে বলছি এ, আউটপুটে যেহেতু আমি এফ বলে দিয়েছি, এফও বলতে পারি অথবা পুরোটাই লিখতে পারি, শুধু এফ লিখলেও হবে। তাহলে রো কয়টা হবে আমার? সূত্র অনুযায়ী টু পাওয়ার এন, এন এর মান কত এখানে? 1, তাহলে রো কয়টা? দুইটা দুইটা। দুইটা রো হলে এই একটা 0 হবে এ, একটা 1 হবে, এই তো। মানে আমরা বলছি তো প্রথম ঘরটা আমরা একটা 0 একটা 1 দিয়ে সাজাবো, তাই সাজালাম। এবার সূত্রতে আমরা কি বলেছি, ইনপুটে যদি 0 থাকে আউটপুট হবে 1, ইনপুটে 1 থাকলে আউটপুট হবে 0, যা থাকবে তার বিপরীত। ক্লিয়ার? জি স্যার এখন আগের টপিকস থেকে কনফিউজ দূর করার জন্য এফটাকে যদি আমরা বাদ দিয়ে দেই, অনেকে চিন্তা করবে যে এই আমরা আগের কোনটাতে তো এফ লিখি নাই কোনো সত্য সারণীতে, তাহলে এটাই লিখলাম কেন? দরকার নাই, লিখো না। ওকে, কনফিউশন আছে এখানে কারো? না স্যার ভেরি গুড, পারা যাবে না এই অংশটুকু? নট গেটে তো কখনো ডাবল ইনপুট পসিবল না। না, পসিবল না। সূত্র তোমাদের কি অন্য কোথাও ক্লাস আছে? কলেজ মর্নিং শিফট না তোমাদের? আমার তোমার জি তোমার ডে কটা থেকে ক্লাস? দেড়টায় মানে যেতে হবে। ক্লাস শুরু হয় কয়টায়? 2টায়?
খেয়ে আসছো? ওকে, তাহলে 1:30 পর্যন্ত থাকতে পারবো আমরা। ওকে, ঠিক আছে, জেনে নিলাম। এই জন্য এই তোমরা অনলাইনে যারা আছো, তোমাদের কি ক্লাস শিডিউল আছে আজকে? মানে এটা শেষ করে ক্লাসে যাবা, কলেজে যেতে হবে এরকম? না স্যার। ওকে, তাহলে আমরা 1:30 পর্যন্ত কন্টিনিউ করি। হ্যাঁ, দেখি কত দূর আমরা এগিয়ে যেতে পারি। বুঝতে পেলে? এইটা মৌলিক গেট আমাদের শেখা শেষ। মৌলিক গেট থেকে কি শিখলাম? গেট তৈরি করতে শিখলাম, ইনপুট আউটপুট ফাংশন লিখতে শিখলাম, এরপরে সত্য সারণী শিখলাম, তাই না? ওকে, মৌলিক গেট শিখলাম। এবার আমরা একটু যৌগিক গেটে যাব। গেটের ক্লাসিফিকেশনটাও একটু দেখায় দেই, তোমাদের কাজে লাগবে এমসিকিউ এর জন্য। প্রথমে আমরা বললাম গেট। এই গেটকে প্রথমে 2 ভাগে ভাগ করলাম। মৌলিক গেট বললাম, যেটাকে বলি আমরা বেসিক গেট, মৌলিক। আর একটাকে বললাম যৌগিক। ওকে, যৌগিককে আবার আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। একটা হচ্ছে স্পেশাল গেট, আর একটা হচ্ছে সার্বজনীন গেট। কি বললাম? স্পেশাল এবং সার্বজনীন। মৌলিক গেট কি কি বলেছি? হ্যাঁ, কি কি করেছি বলো? মৌলিক, রাইট, মৌলিকে বলেছি এন্ড, অর, নট। ওকে, স্পেশাল 2টা, এদেরকে বলছি আমরা এক্স অর, এক্স নর। সার্বজনীন 2টা, এদেরকে বলছি আমরা ন্যান্ড এবং নর। ক্লিয়ার? দেখো কনফিউশন আছে কিনা। সোনিয়া বলছে স্যার লেখা বোঝা যায় না। 2টা কারণে হতে পারে। একটা কারণ হতে পারে যে আমার অথবা তোমার ইন্টারনেট স্পিড স্লো, আর একটা কারণ হতে পারে যে তুমি হয়তো মোবাইল ডিভাইসে আছো। কারণ আমি যে বোর্ডটা ইউজ করতেছি এটা 86 ইঞ্চির বড় বোর্ড। তো তো এই বোর্ডে যখন আমরা ক্যামেরা এটাকে ফোকাস করে ছোট ডিভাইসে কনভার্ট হওয়ার পরে কখনো ঝাপসা হয়। সোনিয়া বলো তো এখন বুঝতে পারতেছো কিনা? প্রয়োজনে আমি আরো বড় করে লিখবো। জি স্যার। ওকে, আমরা গেটকে 2 ভাগে ভাগ করলাম, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেটে বলেছি এন্ড অর নট। যৌগিককে আবার 2 ভাগে ভাগ করেছি, স্পেশাল, সার্বজনীন। স্পেশালে বলছি এক্স অর, এক্স নর। সার্বজনীনে বলেছি ন্যান্ড নর। এইটুকু ক্লিয়ার তোমরা? ওকে, খেয়াল করো এক্স অর এক্স নর। স্পেশালে আমরা যেটা বললাম, মূলত এই স্পেশালকে আমরা একটা সময় বলতাম এক্সক্লুসিভ অর, এরপরে বলতাম এক্সক্লুসিভ নর। পরে এইটা কালের বিবর্তনে হয়ে গেছে এক্স অর, পরে এইটা হইছে এক্স অর, এখন আমরা লিখি এক্স অর। মানে আমি যখন পড়াশোনা শিখছি তখন শিখছি এইভাবে এক্সক্লুসিভ অর। এখন তোমাদের এই পর্যন্ত আসতে আসতে দেখো এইটাকে কত শর্ট হয়ে এক্সর হয়ে গেছে, এক্সর। এখন এইটাকে যদি লিখি তাইলে এরকম লিখছি এক্সর, তাই না? অনেক চেঞ্জ না কালের বিবর্তনে? দেখা যাক আরো কি হয়। সুতরাং কোন প্রশ্নকর্তা যদি কনফিউজড করার জন্য এই এক্সর কে এইভাবে লেখে বা এইভাবে লেখে অথবা এক্সক্লুসিভ অর লেখে, সবটাই কারেক্ট। হ্যাঁ, সুতরাং ঢাকার বড় বড় কলেজ অথবা বিভিন্ন বিভাগীয় শহরের কলেজগুলো কনফিউজড করার জন্য এরকম দিতে পারে। এই জন্য সবগুলো নামই জেনে রাখা দরকার। বইতে দেখবা কোনো কিছুই লেখে না, বইতে এখন শুধু এই লাস্টেরটাই লেখে।
কিন্তু স্টুডেন্টদেরকে জেনে রাখা জরুরি কেন? কারণ ভিন্ন নামেও পরীক্ষায় দিতে পারে, আমরা দেই টেকনিক্যালি। তাহলে এটা মুছে ফেলবো, আছে এই টেবিলটা তোমাদের কাছে? জি ওকে, স্যার। ভেরি গুড। দেখো, এবার আমরা বলছিলাম যে মৌলিক গেট শিখে ফেলেছি, যৌগিক গেটে যাব। ওকে, যৌগিক গেটে আমরা কয়টা গেটের কথা বললাম? যৌগিক গেটে দুইটা। কি কি ছিল? দুই টাইপে ভাগ করেছি, সার্বজনীন আর স্পেশাল। চলো আমরা একটু স্পেশাল গেটটা দেখি। স্পেশাল খুবই সহজ জিনিস। কিরকম সহজ জিনিস? স্পেশালে কয়টা গেটের কথা বলছি আমরা? কি কি নাম বলছি? দেখো, লেখা বন্ধ, কেউ এখন লিখবা না, আমি লেখার সময় দিব তখন লিখবা। দেখো, আমরা স্পেশালে দুইটা গেটের কথা বললাম, একটা হচ্ছে এক্স অর আর একটা এক্স নর। ওকে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের অর গেট, তাই না? এরকম। সুতরাং এইটার আগে যখন আমরা এরকম আরেকটা সিম্বল দেই, আর একটা অর্ধবৃত্ত চাপ দেই, তখনই এইটাকে আমরা বলি এক্স অর। ক্লিয়ার? এইটাকে বললাম এক্স অর। লামিয়া, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে ইনপুটে যদি এদেরকে আমরা এ বি দেই, তাহলে এক্স অর এর আউটপুটে পাবো এ এক্স অর বি। দেখো, আগে শুধু প্লাস দিতাম, এখন প্লাসের চারিদিকে একটা সার্কেল আছে, অথবা বলতে পারি যে সার্কেলের মাঝে প্লাস আছে। ওকে, মনে থাকবে না চিহ্নটা? এই যে নামের সাথে আমাদের অর আছে, সুতরাং এটার চেহারাটা অরের মতোই। চেহারাটা অরের মতোই দিলাম, শুধু আমরা আগে আরেকটা অ্যাডিশনাল অর্ধবৃত্ত চাপ দিয়েছি। এই হলো আমার এক্স অর। সোনিয়া, কি বুঝতে পারতেছো? কাজ কি? এটার কাজও ভয়ানক কাজ। ওর নামই তো এক্সক্লুসিভ, তাহলে তো ওর অবশ্যই অন্যগুলোর এক্সক্লুসিভ কিছু করতে হবে, তাই না? সেটা করবে, আমরা দেখবো। এই বোঝা গেছে এইটুকু? জি স্যার। ভেরি গুড। এখন যদি এক্স নর বলতাম, কিছুই না, এখানে যা আছে দেখো হুবহু তাই আঁকবো। এই যা আছে তাই, এই দুইটা ইনপুট দিলাম। শুধু যখন বললাম এক্স নর, এর মানে কি? দেখো, আগের এক্স অর এর মতো এক্স অর আছে, শুধু মাঝে দিয়ে একটা নট ঢুকে গেছে না, এন ফর নট। ওকে, সুতরাং এই যে আমরা এই মাঝে নটের জন্য একটাকে নট লাগাই দিলাম, মাথায় একটা বল্টু দিয়ে দিলাম, তখনই এটা হয়ে গেল এক্স নর। ইনপুটে যদি এ বি দেই, আউটপুটে পাবো এ, আগের মতোই এক্স অর দিব, উপরে একটা নট দিয়ে দিব, হয়ে গেল এক্স নর। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, যেহেতু নট আসছে, আমরা নট দিছি পুরোটার উপরে না, এই যে পুরো অপারেশনটা হওয়ার পরেই তো নট হইছে, সো এটাকে আমরা নট দিয়ে দিলাম। ক্লিয়ার এইটুকু? জি স্যার। ওকে, এই দুইটা তাহলে এবার তুলে ফেলো। আমি দেখো ডান পাশে কিন্তু কৌশলে জায়গা রেখেছি, তোমরাও রেখে দিবা, কারণ এখানে আরো কাজ করব সেই জন্য। তাহলে এই দুইটা গেটের চিত্র লিখে ফেলো। পঁচিশ ডিগ্রিতেও এত গরম লাগতেছে, সরি এত শীত লাগতেছে, তোমাদের শীত লাগে না? তো বেশি লাগছে। তোমরা তো এসি থেকে দূরে আছো, এসির বাতাসটা সরাসরি আমার গায়ে লাগতেছে। একটু বসি তোমাদের সাথে, তোমরা কত আরামে বসে আছো। আর সোনিয়া লামিয়া তো একদম কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে করতেছে, এর চেয়ে শান্তির আর কি হইতে পারে দুনিয়ায়, তাই না? কি বলো? না স্যার।
ওকে, জাস্ট ফর কিডিং, হ্যাঁ, মাইন্ড করো না তো তোমরা, ক্লাসে দুষ্টামি না করলে না তো। স্যার, এই লামের হোম ডিস্ট্রিক্ট কোথায়? জামালপুর এখন আছে গাজীপুর। জামালপুরে আছো, গাজীপুর, তাহলে তোমার প্রতিবেশী। আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। ওকে, আশা করতেছি এইটুকু তুলে ফেলেছো। আমরা পরের টপিকসে যাব। সার্বজনীন গেট, আগে চেহারা শিখতেছি। শতক সারণী শেখার জন্য জায়গা রেখে দিছি। তোমরা কি রাখছো জায়গা? আহ, এটা কি এইটার পাশে এটা রাখতে হবে, এটার পাশে এটা রাখতে হবে? হলো না, তোমাদেরকে বলে দিলাম তো হলো না, ইনস্ট্রাকশন ফেল করেছে। ওকে, সার্বজনীন গেট দেখো, সার্বজনীন গেট দুইটা। এই দেখো, এটা কি গেট ছিল বলো তো? রাইট, এটা হচ্ছে এন্ড গেট। এই এন্ড এর সাথে যখনই এই মাথায় একটা নাট বল্টু দিয়ে ন্যান্ড বানায় দিলাম, ইনপুটে এ বি দিলে আউটপুটে পাবো এন্ডে আমরা ছিল এ ডট বি। এখন নট লাগানোর কারণে উপরে একটা নট চলে আসবে, সুতরাং এইটাকে বললাম ন্যান্ড। একইভাবে একটা অর নিলাম, তার মাথায় একটা নট দিয়ে দিলাম, ইনপুটে এ বি দিলাম, আউটপুটে বললাম এ অর বি ছিল, উপরে নট দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল নর। এই দুইটাই হচ্ছে সর্বজনীন গেট, ন্যান্ড এবং নর। ক্লিয়ার? যদি সেম হয়ে গেল না? কেন? ও আচ্ছা একটা এন্ড একটা অর, এন্ড এর মাথায় নট দিছি, ন্যান্ড হইছে। মানে দেখো ওই যে আমার এন্ডই লেখা আছে আলটিমেটলি, হ্যাঁ, এই দেখো এই যে আমার এন্ড লেখা আছে, মাথায় নট দেওয়ার কারণে এই যে নট দিয়ে ন্যান বানাইছি। একইভাবে এটা আমার অর গেট, মাথায় একটা নট দিয়ে নর বানাই দিছি। কনফিউশন আছে কারো? লামিয়া, সোনিয়া, অন্যরা? লামিয়া কি দেখতে পাচ্ছো? জি স্যার। কোনো কনফিউশন আছে? না সোনিয়া, সোনিয়া আবার হারায় গেছে। তো সোনিয়া অর্ধেক শিখবে আর অর্ধেক শিখতে পারবে না। ওকে, আমি আশা করছি তোমাদের তোলা শেষ, তাইলে এখন আমরা সত্যক সারণীতে যাব, ট্রুথ টেবিল। কোথায় যাব? ট্রুথ টেবিলে যাব। এটা ট্রুথ টেবিল তোমরা সাজায় ফেলতে পারবে না? আউটপুট আমি করে দিব। কয়টা ইনপুট আছে? চারটা ট্রুথ টেবিল লাগবে তো। আচ্ছা, আমি প্রথমে এক্সঅর এরটা বানাই, একটা শিখাই তোমাদেরকে। ইনপুট কয়টা? দুইটা ইনপুট দুইটা। আউটপুট কয়টা? চারটা এই একটা আউটপুট একটা। তাহলে ইনপুটে হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ এক্সঅর বি। ওকে, ক্লিয়ার? এবার রো কয়টা হবে বলো? এই চারটা হয়ে গেল। ওকে, করে ফেলো।
করে ফেলছো? বসা ফেলো 4টা ঘরে, 0 1 0 1 দিয়ে বসায় জি ফেলো। স্যার। ওকে, তাহলে 0 1 0 1, পরটাতে 0 0 1 1। তোমরা কি দেখতে পাচ্তেছো নাকি আমি আরো বড় করে করব? লামিয়া দেখা যায়? জি স্যার। ওকে, দেখা গেলে হলো। এবার দেখো, আমরা তো এন্ড অর নটের সূত্র শিখছি, এক্সর এর সূত্র তো শিখি নাই, শিখছি কি? হ্যাঁ স্যার। তাহলে এক্সর এর সূত্রটা আগে লিখো। ওকে, এক্সর এর সূত্রটা লিখে দিচ্ছি। আগে যেখানে এন্ড অর নর লিখছো না, ওখানে এক্সর লেখো, কারণ আর সূত্র শিখাবো না, শুধু এক্সরটা শিখলে বাকি সব হয়ে যাবে। হ্যাঁ, যেখানে আগে এন্ড অর নটের সূত্র লেখা আছে, ওখানেই একটা ঘরে এক্সর এর সূত্রটা লিখে ফেলো। এক্স অর এর ক্ষেত্রে ইনপুটে সেম বিট হলে আউটপুট 0। এক্স অর এর ক্ষেত্রে ইনপুটে সেম বিট হলে আউটপুট 0। ইনপুটে সেম বিট হলে আউটপুট 0। ওকে, আর ইনপুটে ডিফারেন্ট বিট হলে আউটপুট 1। ইনপুটে সেম বিট হলে আউটপুট 0, ইনপুটে ডিফারেন্ট বিট হলে আউটপুট 1 হবে। তাহলে এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুটে সেম বিট হলে আউটপুট 0 এবং ইনপুটে ডিফারেন্ট বিট হলে আউটপুট 1 হবে। লিখছো এটা? এবার বলো লামিয়া কি বলতে চাচ্ছিলা? আরেকবার বললেন? বোঝো নাই? না স্যার। আচ্ছা, এক্স অর এর ক্ষেত্রে ইনপুটে সেম বিট হলে আউটপুট 0, এটুকু লিখছো? জি বোঝা স্যার। দরকার না, এখন শুধু লিখতে বলছি, এখন বুঝাচ্ছি না তো, লিখতে বলছি সূত্রটা। এবং ইনপুটে ডিফারেন্ট বিট হলে আউটপুট 1 হবে, লিখছো এইটুকু? জি। ওকে, লামিয়া লিখছো? জি স্যার। ওকে, এখন যেটা বললাম যে সেম বিট আর ডিফারেন্ট বিট, এইটা তো বুঝবো কেবল 2টা বিটের ক্ষেত্রে, এখানে 2টা বিট দিছি তাই না? কিন্তু এর তো অসংখ্য বিটই হতে পারে, হতে পারে না? জি স্যার। আমি ইনপুটে 2টা না দিয়ে 10টা নিলাম, অথবা 3টা নিলাম, এবিসি নিলাম, তখন তুমি সেম ডিফারেন্ট কিভাবে আইডেন্টিফাই করবা? সুতরাং এখন যে সূত্রটা লিখলাম, এটা ব্র্যাকেটে লিখে রাখো 2 বিটের ক্ষেত্রে, 2 বিট। ওকে, কি লিখতে বললাম? 2 বিটের ক্ষেত্রে। আমি যা বলছি আগে হুবহু তাই লিখো, বোঝা দরকার নাই, বুঝাবো যখন তখন বুঝলেই হবে, এখন আমি বুঝাচ্ছি না। সূত্র বললাম 2 বিটের ক্ষেত্রে আমরা বললাম ইনপুটে সেম বিট হলে আউটপুট 0, ডিফারেন্ট বিট হলে 1, এটা আমরা লিখেছি। এখন লিখবো 2 এর অধিক বিটের ক্ষেত্রে। ওকে, 2 এর অধিক বিটের ক্ষেত্রে, লামিয়া লিখতেছো? জি স্যার। 2 এর অধিক বিটের ক্ষেত্রে এক্সঅর গেটে ইনপুটে, 2 এর অধিক বিটের ক্ষেত্রে এক্স অর গেটে ইনপুটে, এইটুকু লিখছো? কি লিখছো বলো? স্যার। যতটুকু বললাম কি লিখছো? 2 এর অধিক বিটের ক্ষেত্রে এক্সঅর গেটে ইনপুট এ। ওকে, ইনপুটে জোড় সংখ্যক 1 হলে, জোড় সংখ্যক 1 হলে, লামিয়া লিখতেছো? জি স্যার। লিখে ফেলো, তোমার বন্ধুরা যারা মিস করবে এদেরকে সহযোগিতা করবা। জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0। জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0। এবং বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। 2 এর অধিক বিটের ক্ষেত্রে এক্স অর এ
জোড় সংখ্যক 1 হলে ইনপুটে জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 এবং ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। এটুকু লেখা শেষ। জিরোর ক্ষেত্রেও কি সেম হবে? না, জিরো নিয়ে চিন্তাই করবো না আমরা, ও থাক বা না থাক, জিরো আমাদের আউটপুটে কোনো প্রভাব বিস্তার করবে না যখন আমরা দুইয়ের আর অধিক বিটের বিদ্যুৎ কথা দাবার বললাম। বলে লামিয়া কি লিখছো ওইটুকু বলো আমাকে, আমি কারেকশন করে দিচ্ছি। বিদ্যুৎ দাবার বলে বললাম তুমি যেইটুকু লিখছো ওইটুকু বলো আমাকে। বিদ্যুৎ সংখ্যক 1 হলে হ্যাঁ, জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0 লিখছো এটা, স্যার এবং ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে, লিখছো? স্যার এবার খেয়াল করো, আমাদের এখানে দুইটা ইনপুট, তাহলে প্রথম সূত্রটা আমাদের কাজে লাগবে, তাই না? জি প্রথম সূত্রে যদি কাজে লাগে, প্রথম সূত্রে আমরা বলেছিলাম যে সেম বিট হলে 0 হবে। এটা কি সেম বিট? তাহলে এটা 0। এটা কি সেম বিট? না, তাহলে এটা 1। এটা সেম বিট? না, তাহলে এটা 1। এটা কি সেম বিট? হ্যাঁ, তাহলে এটা 0। দেখছো সে এক্সক্লুসিভ গেম খেলতেছে, সে দুইটা 0 পাইলেও 0 বসায়, দুইটা 1 পাইলেও 0 বসায়, তাহলে তার আলাদা পাওয়ার আছে না? এটারও এক্সপ্লেনেশন আছে, আমরা শিখবো। কারণ এই গেটটাকে ভাঙলে অনেকগুলো গেট পাবো, সেই গেটের আমরা সত্যক সারণী করলে দেখবো এটা আসতেছে। তো এত বিশাল আলোচনা তো দেখা যায় আমরা এখানে করি না, আমরা পরের ক্লাসে করব। সেই জন্য এখন এটাকে শর্ট ওয়েতে আমরা দেখলাম এক্সক্লুসিভ পরে সেম বিট হলে 0, ডিফারেন্ট বিট হলে 1। ক্লিয়ার? কনফিউশন আছে কারো? হুম, কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে এখন যদি এক্স নর করি, একই জিনিস, শুধু এক্সটা কি লাগানো আছে, একটা নট লাগানো আছে, তাই না? রাইট, এই যে এখানে যা আসছে তার উল্টা। যদি আমরা এক্স নর করি, সেম থাকলে 1 হবে আর ডিফারেন্ট থাকলে 0। রাইট, এ বি এ এক্স নর বি। ওকে, সুতরাং এখানে 0 1 0 1 0 0 1 1, ওই উপরে যা ছিল তার উল্টাটা 1 0 0 1। লামিয়া বুঝছো? এক্স নরে আমরা কি বলছি দেখো, এক্স নরে যা আছে তাই, শুধু এক্সট্রা একটা নট লাগাই দিছে আমরা মাথার উপরে। ওই যে নটের কাজ তো আমরা শিখে আসছি একটু আগেই, যা থাকবে তার বিপরীত হবে, তাই বিপরীতটা বসায় দিলাম। সূত্র এখন বিপরীত, এক্স নরে সেম বিট হলে 1, ডিফারেন্ট বিট হলে 0। সুতরাং প্যাচ লাগানো দরকার নাই, সূত্র যে কয়টা লিখছো ওই কয়টাই মুখস্থ করবা, বাকিটা অপারেশন করে করে বের করব আমরা। আদি বুঝতে পারছো তামজিদ? লামিয়া? স্যার কনফিউশন নাই তাইলে না? খুবই সহজ না এগুলো? স্যার ওকে, খুবই সহজ। আমরা আজকে যা শিখতেছি, কলেজ এই টপিকস গুলো কভারেজ করবে 13টা ক্লাসে, আমরা আজকে শেষ করব 1:30টার মধ্যে। ওকে, কারণ কলেজ আমাদেরকে 2 বছরে যা শিখাবে আমরা পুরো প্রোগ্রামটা শেষ করব ম্যাক্সিমাম 3 মাসে। এরপরে আমরা টেস্ট পেপার সলিউশন করব, কিছু মডেল টেস্ট পরীক্ষা করব, অন্যান্য কাজ করব। স্যার আমাদের তো একদিনে এক অধ্যায় শেষ করে দিই। কি করবে, কলেজে ক্লাস হয় না, অনেক ছুটি কাটা দেয়, যে জন্য বোর্ডের সিলেবাস কেউ মানে না, লেকচার প্ল্যান কেউ মানে না। বাট মানা উচিত, স্টুডেন্টরা তাহলে ভালো শিখতে পারবে। পড়ানো হয় না, অনেক কিছু পড়ানো হয় না, কার হেডেক কি, স্টুডেন্ট ফেল করলে কি যায় আসে টিচারের? যায় আসে কিছু? স্টুডেন্ট বাসায় পড়ানোই ফেল করছে, অজুহাত একটাই। তবে একটা স্টুডেন্টকে ভালো করানোর জন্য প্রতিষ্ঠানের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব, বাবা মার দায়িত্ব এবং স্টুডেন্টের নিজের দায়িত্ব, সবার একটা সম্মিলিত প্রয়াস। একটা স্টুডেন্ট কখনোই শুধু এককভাবে পড়ে ভালো করতে পারে না, সেখানে গার্ডিয়ানের সাপোর্ট প্রয়োজন, টিচারদের সাপোর্ট প্রয়োজন, পাশাপাশি কলেজের একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। সুতরাং কলেজেরও সাপোর্ট আছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নাই, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এই তোলা শেষ তোমাদের এটা?
ওকে, তাহলে তো আমার মনে হয় সার্বজনীনটাও তোমরা অলরেডি পারো না? একটু আগে অ্যান্ড শিখছো, অ্যান্ড এ যা আছে এন্ড করে উল্টো করে দিই। হ্যাঁ, তাহলে ন্যান্ড হয়ে গেল। আর অরে যা করছো তা উল্টা করে দিলে নর হয়ে গেল। ও আচ্ছা। করো দেখি, করে ফেলো, লামিয়া করে ফেলো। সোনিয়া আমাদের সাথে আছে না রান্না করতে গেছে? সোনিয়া আছো আমাদের সাথে? হ্যাঁ, দুটার জন্য তো করবা। ওই যে ন্যান্ডের ছবি তোলা আছে না, ওই ন্যান্ডের পাশে, হ্যাঁ ওইটার পাশে সার্কিট আঁকবা, নরের পাশে সার্কিট আঁকবা। সরি, সার্কিট বলতেছি, ট্রুথ টেবিল করবা। লামিয়া করে ফেলো, করে আমাকে জানাও কি হলো আউটপুট। আমি একটু ভেঙে ভেঙে দেখাইলাম। যে এন্ডে আমরা কি শিখে আসছিলাম, জিরো হলেই জিরো, সুতরাং আমরা এই মৌলিক গেট থেকে জানছি এই তিনটা জিরো এটা ওয়ান, তাই না? সুতরাং ন্যান্ডে এসে কি হয়েছে, উল্টে হ্যাঁ জিরো গুলো অন হয়েছে, ওয়ান গুলো জিরো। পরের ক্ষেত্রে আবার যে কোনো একটা অন থাকলে অন হবে, সুতরাং ওখানে ছিল জিরো ট্রিপল অন, শুধু চেঞ্জ হয়ে হয়েছে ওয়ান ট্রিপল জিরো। তোমরা কিন্তু এই ভেঙে এটা দেখাবা না, আমি এটা তোমাদের বোঝানোর স্বার্থে দিলাম, ঠিক আছে? এই যে এই ঘরটা আমি বোঝার স্বার্থে দিলাম যে কিভাবে হলো, এটা কিন্তু বাদ। যদি পরীক্ষার খাতায় গিয়ে কনফিউজড হয়ে যাও, তখন মনে মনে অথবা যে কোনো একটা রাফ এটা লিখে পরে ফাইনাল আউটপুটটা লিখবা। ক্লিয়ার? তাহলে সবগুলো গেটের আমরা ফাংশন লিখতে পারলাম এবং সেটার সত্য সারণী করতে পারলাম, তাই না? লামিয়া তুলছো? জি স্যার। কনফিউশন আছে কারো? চলো দেখি আমরা যেগুলো করলাম। এই যে ন্যান্ড, ন্যান্ডের আউটপুট দেখেছো? দেখো আমরা এই পুরোটার উপরে দিতাম নট, এই ফাংশনে কি দেখানো হয়েছে, ব্রেকেট দিয়ে সাইডে একটা কমপ্লিমেন্টের দাগ দিয়ে দেওয়া হয়েছে, একই জিনিস। ওকে, যে জন্য দেখে কনফিউজড হওয়া যাবে না, এটা ন্যান্ড, এটা নর। স্পেশাল বিটে বলেছিলাম এটা এক্সঅর,
এটা এক্স নর। ওকে, কনফিউশন আছে কোনো? ওকে, আমরা এখন এক্সারসাইজ করব। তাই বলা যে আমরা এই অংশটুকু শেখার পরে একটা এক্সারসাইজ করব, ছোট্ট একটা এক্সারসাইজ। এই আমি আগের কাজ শেষ তোলা, এক্সারসাইজে যাব আমরা। জি স্যার। ওকে, একটা এক্সারসাইজ করি, দেখো। আমি বললাম যে এফ একটা ফাংশন, এই ফাংশনে বলেছি এ নট থাকবে অর এ এন্ড বি থাকবে। লেখালেখি বন্ধ, সব খাতা কলম বন্ধ। এখন শুধু আমি যা বলবো চুপচাপ সেটাই দেখো। একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম কি? এফ, তাই না? এই অনলাইনে যারা আছো একটু সাথে সাথে কথা বলো, হ্যাঁ? কারণ আজকের ক্লাস মিস করলে আগামী 2-3টা ক্লাসে কিছু বোঝা যাবে না। আজকের ক্লাস বুঝে ফেললে এই অধ্যায় থেকে, এই অংশ থেকে কলেজে 20 মার্কস থাকবে, এটা পাওয়াও খুব সহজ। এবং বোর্ডে 10 থাকবে, আজকে যে ডিজিটাল ডিভাইস শুরু করেছি, হ্যাঁ, এই 10 পাওয়াও খুব ইজি। তাহলে আমরা একটা ফাংশন লিখলাম, এফ এর নাম হচ্ছে এফ, ফাংশনটার নাম এফ। আমরা ফাংশনে কি লিখেছি? এফ ইকুয়াল এ নট অর এ এন্ড বি। এটা পড়া শিখতে হবে, যে এটা পড়া না শিখবে সে কোনো কাজই পারবে না। ওকে, লামিয়া শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ না আমাকে? জি স্যার। এই ফাংশনটা একটু বলো তো আমাকে। এফ ইকুয়াল কি বলো? এফ ইকুয়াল, আমার সাথে সাথে বলো, এফ ইকুয়াল এ নট, বলো সাথে সাথে বলো, এ নট অর এ এন্ড বি। আবারও বলে দিচ্ছি, ভালো করে দেখো। এইটাকে যদি আমি লিখি তাহলে বলবো এফ ইকুয়াল এ নট অর এ এন্ড বি। ক্লিয়ার? ইকুয়াল এ নট ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, চলো, এইটা যে পড়তে পারবে এবার সে অপারেশনও পারবে। খুবই সহজ কাজ। এখন প্রশ্নে একটা উদ্দীপক এরকম ফাংশন দেওয়া আছে, বলল উদ্দীপকের ফাংশনটির সার্কিট আঁকো এবং সত্য সারণী তৈরি করো। কি বললাম? উদ্দীপকের ফাংশনটির কি কি বলছি? সার্কিট আঁকো এবং সত্যক সারণী তৈরি করো। তাহলে আমাদের কি কি করতে হবে? এখানে একটা সার্কিট আঁকতে হবে আর একটা সত্যক সারণী তৈরি করতে হবে। ক্লিয়ার? এই লামিয়া প্রশ্ন বুঝছো? শুনতে পাচ্ছ আমাকে? দেখো, আমরা কি ইনপুট দেখতে পাচ্ছি? কয়টা আছে? কয়টা আছে ইনপুট? একটা আছে। একটা আছে? দুইটা আছে। কি কি? এফ, ও সরি সরি, এ বি, হ্যাঁ। আমি এফ এ না 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 না, এফ তো আউটপুট। এফ আউট। আমরা ইনপুট দেখতে পাচ্ছি দুইটা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আমরা এই যে ধরে নিলাম আমার এই একটা এ ইনপুট আছে আর একটা বি ইনপুট আছে, ধরে নিলাম। ওকে, বড় বড় সার্কিট আঁকার সময় আমরা এইভাবে আঁকি না, এদেরকে লম্বা করে নেই। তো যেহেতু আমরা বড়গুলোই শিখবো উদ্দেশ্য, সুতরাং আমরা দুইটা ইনপুট পেয়েছি এ বি, এইটাকে আমরা দুইটা চ্যানেলে নিয়ে নিলাম। এই মনে করো এই একটা ইনপুট এ, আর একটা ইনপুট কি বলছি?
বি। ওকে, দুইটা ইনপুট নিয়ে নিলাম আগে। এখন কি বলছে আমাকে, পড়ো এটাকে রিডিং পড়তে গিয়ে আমি দেখলাম এটা বলছে এ নট নট। তাহলে মানে কি নট গেট আছে একটা, কি গেট আছে, নট গেট আছে। তাহলে এই নট গেট কার সাথে কানেক্টেড আছে, এর সাথে। তাহলে আমি এটাকে টেনে এর সাথে কানেক্ট করে দিলাম। যেটা কানেক্ট করব এটা এরকম তার দিয়ে ঝালাই করে দিতে হবে, তাহলে বোঝা যাবে এটা কানেক্টেড এটা নট কানেক্টেড। ওকে, তাহলে আমরা এটা অলরেডি পেয়ে গেলাম এ নট। এরপরে কি বলছে, এন্ড গেট বলছে না, এই আমরা একটা এন্ড গেট নিলাম। এই এন্ড গেটের সাথে কে কে কানেক্টেড আছে, এ আছে বি আছে। সুতরাং এইটাকে টেনে আমরা এর সাথে কানেক্ট করে দিলাম, এইটাকে টেনে আমরা বি এর সাথে কানেক্ট করে দিলাম। সুতরাং এটা পেয়ে গেলাম এ বি। ক্লিয়ার? তাহলে এ নটও পেয়ে গেছি, এ এন্ড বি ও পেয়ে গেছি। আবার এই দুইটার মধ্যে সম্পর্ক কি, অর। সুতরাং আমার একটা অর গেট লাগবে। এবার এই অর গেটের সাথে কানেক্টেড থাকবে কে, এই এ নট থাকবে আর এই এ এন্ড বি থাকবে। উপরের চ্যানেল দিয়ে আসতেছে কে, এ নট, তাই না? এটা দিয়ে এ নট আসতেছে না, এটা দিয়ে কি আসতেছে, এ বি, অর্থাৎ এ এন্ড বি আসলো। এই দুইটার মধ্যে কানেক্ট হয়েছে একটা ওয়ার গেট, সুতরাং এদের মধ্যে আমাদের একটা ওয়ার গেট আছে। সো এটাই হচ্ছে আমার ফাংশন। সুন্দর করার জন্য আর কিছুই না, তুমি টেনে সোজাই দাও। কারেন্টের লাইন কত দিক দিয়ে টানি না আমরা, সোজা আঁকা বাঁকা উপরে নিচে যেখানে খুশি টানতে পারো, যেটা সুন্দর দেখা যায় সেটাই করবা। এটা একটু ছোট সার্কিট, চাইলে আমরা এইভাবে আঁকতে পারতাম। এটাকে এ নিয়েছি, একটা নট গেট দিয়েছি, এটা এ নট, আর একটা বি নিয়েছি। এখন আমার একটা এন্ড গেট দরকার, এখানে একটা এন্ড গেট দিয়েছি, এইখানে এর সাথে কানেক্ট করে এটাকে এ এন্ড বি বানিয়েছি। এইখানে আর একটা ওয়ার গেট নিলাম, নিয়ে এইটাকে আমরা কানেক্ট করে দিলাম। সুতরাং এইটাও আমার একই জিনিস। হ্যাঁ, দুইটা একই জিনিস। হ্যাঁ, জাস্ট দুইটা দুই মেথডে করেছি, একই জিনিস। দেখো সবকিছুই এক। লামিয়া বুঝতে পারছো? এটা শেষ করেই শেষ, শতক সারণী শেষ করে ছেড়ে দিব। তোমার ক্লাস 2টা থেকে কোন কলেজ? হ্যাঁ, যেতে হবে এখনই। এটা তুলতে তুলতে আমি ট্রুথ টেবিলটা করে ফেলি, তোমরা তুলে ফেলো। তুলছো? দেখো ট্রুথ টেবিল রাখতেছি। শুধু এফ লিখলেই হয়, আমি তোমাদের বোঝার স্বার্থে পুরোটাই লিখি। ভবিষ্যতে কখনো এই পুরোটা লিখবো না, আমি এফ লিখলেই হচ্ছে, এফ মানে এটা। ওকে, খেয়াল করো, ইনপুট আমি দেখলাম এবিসি 3টা নিলাম। ওকে, দেখো আমি এই এখানে কাজ করতে গিয়ে দেখলাম যদি আমি এটা ড্র নাও করতাম তাও আমি বুঝে ফেলতাম এখানে আমার একটা এ নট দরকার, এই যে এ নট নিলাম। এইখানে আমার একটা এ এন্ড বি দরকার, একটা এ এন্ড বি নিলাম। আবার এই দুইটাকে অর করা দরকার, যেটা এফ বলতেছি। সুতরাং আমি এই যে অর করে দিলাম, শুধু এফই লিখলাম। ক্লিয়ার? তাইলে আমার কলাম তৈরি করা শেষ না? এবার রো তৈরি করব। ইনপুট কয়টা? ও তাই তো, কথা, সি তো নাই, কেন সি দিলাম? সি বাদ দিয়ে দিই, সি তো আমার প্রয়োজন নাই। সিটা আমি দেখাবো, কিন্তু সেটা পরে, এখন দরকার নাই। ওকে, তাহলে আমার ইনপুট শুধু এ বি, আর কিছু তো নাই। তাহলে রো কয়টা হবে? 4টা হবে। সুতরাং আমরা 4টা রো করে ফেলি।
0 1 0 1 0 0 1 1 এ নট, এটাকে নট করব, পরে তুই আগে দেখো এটাকে নট করব, তাহলে 0 পরিবর্তে 1, 1 রাইট, ভেরি সিম্পল। এখানে অ্যান্ড করছি, অ্যান্ড এর শিখে আসছি সূত্র, 0 থাকলে 0, 0 আছে 0, 0 আছে 0, 0 আছে 0, এখানে 0 নাই, 1, ক্লিয়ার। এরপরে এই দুইটাকে ওয়ার করব, আগের সব ভুলে গেলাম আমি, আমার ওর কিন্তু এখন শুধু এই দুইটা, এই যে আমার সার্কিটেও দেখছি শুধু এই দুইটা ওয়ার, এখানেও তাই বলছি তাই না। সুতরাং এই দুইটাকে আমরা ওয়ার করব, 1 থাকলে 1 হবে, 1 আছে আছে, 1 আছে আছে, 1 আছে নাই নাই, 1 আছে আছে, শেষ, ট্রুথ টেবিল। ইজি তো হ্যাঁ, খুবই ইজি, এই জন্যই বললাম যে যদি প্রশ্নটা তোমরা পড়ে ফেলতে পারো তাহলেই তুমি পারবা, কারণ যে প্রশ্নই বুঝবে না ওইখানে কখন নট হয়েছে কখন অর হয়েছে, তাইলে আর সে পারবে না। লামিয়া বুঝছো? জি স্যার। খুবই সহজ এবং খুবই আনন্দদায়ক। যারা এই ক্লাসগুলো মিস করবে তারা পরীক্ষার হলে গিয়ে অজ্ঞান হয়ে যাবে, যেটা কি আসছে, আল্লাহ কোন দুনিয়া থেকে আসছে। সুতরাং তারা থিওরি অ্যান্সার করবে এবং তাদের পাশ করা কঠিন হবে। আর যারা 3 নাম্বার 5 নাম্বার অধ্যায়টা বুঝে বুঝে একবার পড়ে ফেলবে সে 100-তে 100 পাবে। সুতরাং এটা আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে হবে। 1 2 দেখবা থিওরি, এটা আমি না পড়াইলেও তোমরা পারবা, কিন্তু 3 5 না বুঝাইলে বুঝবে না। 4 নাম্বারের যে কোডিং অংশ আছে সেটা না বুঝালে বুঝবা না। সো এই জায়গাটায় আমরা একটু জোর দিব। লামিয়া তোলা শেষ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাইলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। বাড়ির কাজ এই মুহূর্তে আর দিলাম না, যা শিখালাম সেটাই তোমরা প্র্যাকটিস করো, করা শেষ করে পরের ক্লাসে আবার আমরা পরবর্তী অংশ নিয়ে শেষ করব। তুমি একটু থাকো, তোমার পরীক্ষা যেহেতু আছে, বাকিরা চলে যাও, বাকিদের ছুটি। ঠিক আছে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।